গণমাধ্যম নাকি গণমানুষের কথা বলে, কিন্তু যখন আপনাদের অনুযোগ, অভিযোগ আর আর্তনাদ নিষ্পেষিত হয় রাষ্ট্রযন্ত্রে, ঘুরপাক খায় আমাদের খোলা বারান্দায়, তখন প্রশ্ন জাগে গণমাধ্যমকে আদতেই গণমানুষের কথা বলে। এমন ভাবনা থেকেই আমরা শুনতে চাই আপনাদের একান্ত কথা, জবাবদিহিতার আওতায় আনতে চাই সরকারকে, সংশ্লিষ্ট সব পক্ষকে, খুঁজতে চাই সমাধানের পথ। এই যাত্রায় আমাদের সহযোগী হবেন বিভিন্ন গণমাধ্যমের সহকর্মীরাও। আমাদের সবার মিলিত এই প্রয়াস চ্যানেল 24-এর নতুন আয়োজন মিট দ্য পিপল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুন নাইম। আজকে আমরা কথা বলবো দেশের স্বাস্থ্য খাত নিয়ে। জানতে চাইব কেন মানুষ চিকিৎসার জন্য ছুটছেন বিদেশে, কেন বাড়ছে ওষুধের দাম, কেন নিশ্চিত করা যাচ্ছে না মানসম্মত সেবা। এবং কথা বলতে আজকে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, এবং আরও রয়েছেন নাসের শাহরিয়ার জাহেদি, চেয়ারম্যান রেডিয়ান ফার্মা। দর্শক, একই সাথে সেটে আমাদের সাথে রয়েছেন, যেমনটি আমি শুরুতেই বলেছিলাম, যে স্বাস্থ্য এবং চিকিৎসা বিষয়ক সাংবাদিকরা, তার সাথে আরও রয়েছেন ওষুধ ব্যবসায়ী, সাধারণ মানুষ যারা নিয়মিত ওষুধ কেনেন এবং স্বাস্থ্য খাতের সাথে কোনো না কোনোভাবে জড়িত রয়েছেন। এবং আজকে আমরা অনুষ্ঠানটা শুরু করতে যাচ্ছিলাম, যেমনটি শুরুতেই বলেছিলাম, যে আমাদের এখানে বিভিন্ন স্বাস্থ্য খাতের সাংবাদিকরা রয়েছেন, তাদের প্রশ্ন দিয়ে করতে চাই। ওখান থেকে যদি আমি কোনো প্রশ্ন নেই, যিনি করবেন তিনি একটু তার নাম পরিচয়টি দিয়ে প্রশ্নটি করবেন। আমি তবিবুর রহমান, কাজ করছি সমকালে। জুলাই বিপ্লবের পরে সবচেয়ে বেশি আলোচিত শব্দ হচ্ছে সংস্কার। বিভিন্ন খাত সংস্কারে বিভিন্ন কমিটি গঠন করেছে। আমরা ইতোমধ্যে জানতে পেরেছি 4 কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এক্ষেত্রে স্বাস্থ্য খাত সংস্কারে আপনাদের কোনো নির্দেশনা থাকছে কিনা? স্বাস্থ্যখাত সংস্কার কমিশন আমরা আশা করছি যে আগামী আরও 1 মাস পর 17 ফেব্রুয়ারি টেন্টেটিভলি টার্গেট তাদের রিপোর্ট দেওয়ার। সংস্কার প্রশ্ন শব্দটা যেভাবে বললেন আর কি, যে অভ্যুত্থানে আসলে অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করার জন্যে, অভ্যুত্থানে যে মানুষের অভিপ্রায় ব্যক্ত হয়েছে সেটাকে রাষ্ট্রযন্ত্রে প্রতিফলিত করানোর জন্যে এই সংস্কার শব্দটা সামনে এসছে। স্বাস্থ্যখাত সম্পর্কে ব্যাপারটা যদিও সংস্কার বলা হয়েছে, বা স্বাস্থ্যখাত আসলে পুনর্গঠন করা হবে যতটুকু আমরা বুঝতে পারি। তবে সংস্কার কমিশনের সঙ্গে আমাদের ইতিমধ্যে 2বার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের সভা হয়েছে। ওনারা দেশের সারা দেশ ঘুরে ঘুরে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে ওনারা সভা করছেন। এখানে সেবা গ্রহীতা এবং সেবা দানকারী 2 পক্ষের সঙ্গে ওনারা আলাপ করছেন। এছাড়া ওনারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গেও আলাপ করছেন। আমরা যেটা আশা করি, কোনো চমক না, আমরা আশা করছি যে আসলে মানুষের যেই অসন্তোষ, পুঞ্জীভূত ক্ষোভ এবং অসমতা স্বাস্থ্য খাতকে কেন্দ্র করে, এই অভ্যুত্থানের স্পিরিট যদি আসলে সংস্কার কমিশন ধারণ করেন, তাহলে তারা নিশ্চিতভাবে একটা সমতামূলক, একটা অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্য কাঠামোর দিকে কীভাবে বাংলাদেশের স্বাস্থ্যখাত যেতে পারে, সম্ভবত তাদের প্রস্তাবনায় এইরকম একটা রূপান্তরের প্রস্তাব থাকবে। এটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন। আমরা রিপোর্টটা পেলে সেই অনুযায়ী সংস্কার বা পুনর্গঠন যাই বলেন না কেন সেগুলো শুরু করব। আমি আজাদুল ইসলাম আদনান, আমি আমার দেশে কাজ করি। দীর্ঘদিন ধরে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা একটা বিদেশমুখী নির্ভরতা আমরা দেখেছি। এই জায়গাটা থেকে এখন আমাদের বেরিয়ে আসা, সবাই বলছেন, সুযোগ এসেছে, এবং সরকার এই জায়গাটাতে যে সংস্কার কমিশন গঠন করেছে সেক্ষেত্রে আসলে এইটাকে কতটুকু প্রাধান্য দিচ্ছে, এবং বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা এই ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এর আগে যারা সরকার পরিচালনা সরকারে ছিল তারা দেখা যায় যে এই বিদেশমুখী নির্ভরতা কমাতে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো আমরা আসলে গণমাধ্যম কর্মী হিসেবে আমরা দেখিনি। এই জায়গাটাতে এখন এই সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার একটা পথ দেখাবে কিনা, যে পরবর্তীতে যারাই ক্ষমতায় আসুক যাতে দেশের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করা যায়, এই নিয়ে সরকার আসলে কী ভাবছে। আরেকটি প্রশ্ন নিয়ে নিব, এপাশ থেকে আরেকজন করতে যাচ্ছিলেন, একটু পেছনে মাইকটি দিয়ে দিবেন। আমি তানভীরুল ইসলাম, কাজ করি ঢাকা পোস্টে সিনিয়র রিপোর্টার হিসেবে। আমার প্রশ্নটা হলো, আমরা দেখেছি এর আগের সরকারের সময়ে ওষুধ সেক্টরে একটা নিয়ন্ত্রণহীনতা ছিল। আমরা আবার পরে দেখলাম যখন সরকারের পতন হলো, এর পরের যে সময়টা একটা বিশৃঙ্খল সময়, সেই সময়েও একটা বড় ধরনের বিশৃঙ্খলা, মানে বিশেষ করে আমি যদি বলি যে বেশ কয়েকটা ওষুধ কোম্পানি এই সুযোগটা নিয়ে, কেউ নাই সরকারে, এই সুযোগটা নিয়ে তারা ওষুধের দাম অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। এটা কিন্তু এখনও বাড়ছে। আসলে এই জায়গাটায় আমরা লাগাম কি কখনো টানতে পারবো? স্যার, যদি বিদেশমুখী নির্ভরতার উত্তরটি দিতেন। এবং আমি নাসের স্যারের কাছে যেতে যাচ্ছিলাম, ওষুধ সেক্টরে যে সমন্বয়হীনতার অভিযোগ তা নিয়ে যদি আপনার, আমি সাইদুর রহমান স্যারের কাছে যেতে যাচ্ছিলাম। দেখেন, বিদেশমুখীনতার আসলে এটা সত্য যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থার অভাব, এই কারণে বেশ কিছু মানুষ বিদেশ যান। আর একটা হচ্ছে কিছু চিকিৎসা যেগুলো সুবিধাটা বাংলাদেশে গ্লোবাল স্ট্যান্ডার্ডের এখন পর্যন্ত অ্যাচিভ করা যায়নি। তার মানে একটা হচ্ছে বাস্তব অবস্থা, আর একটা হচ্ছে পারসেপশন।
সো বিদেশমুখীনতার ক্ষেত্রে এই দুটোই কাজ করে একই সঙ্গে। এখন আস্থাহীনতা বা বিশ্বাসহীনতা যেটা, সেখানে আসলে দেশের চিকিৎসা আছে, তারপরেও মানুষ আসলে দেশ ছেড়ে বিদেশ থেকে চিকিৎসা গ্রহণ করে। এটা তাদের অন্যান্য পণ্য ক্রয়ের ক্ষেত্রে, অন্যান্য সেবা ক্রয়ের ক্ষেত্রে ওনারা এই কাজটা করেন। মানুষ স্বাভাবিকভাবে উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত শ্রেণীরা ওনাদের পছন্দের ক্ষেত্রে ওনারা এখন পর্যন্ত যে কোনো জিনিস দেখবেন যে যেটা বেশি দাম অথবা যেটা বিদেশি, সেটার ক্ষেত্রে তাদের একটা পক্ষপাতমূলক একটা দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে ছোটোবেলা থেকে। সেই কারণে ওনারা অনেক ক্ষেত্রেই বাংলাদেশে যে একই মানের সেবাও বিদেশ থেকে গ্রহণ করেন। আরেকটা হচ্ছে সত্যিকারের বাস্তবতা, যে ওই চিকিৎসাটি আসলে বাংলাদেশে যে মানে পাওয়া যায় তার চেয়ে আসলে উন্নত মানে পৃথিবীর কোনো কোনো অংশে, সেটা আশেপাশের দেশেই হোক অথবা আরও একটু দূরে হোক, সেখানে সেবার মানটা আমাদের চেতে বা চিকিৎসার পার্টিকুলার কতগুলো সেবা আছে যেগুলো একেবারে অনুপস্থিত। এই বিষয়টি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের দায়িত্ব গ্রহণের পরপরই আমরা আসলে 3-4টি খাতকে আমরা চিহ্নিত করেছি যে জায়গাগুলোতে প্রধানত বাংলাদেশে মানুষ বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন। তার মধ্যে আমরা মনে করি প্রথমত হচ্ছে ক্যান্সার। এটা চিকিৎসার ক্ষেত্রে আমাদের যথেষ্ট সামর্থ্য আছে বলছি, কিন্তু তারপরও কিছু লিডিং এজ টেকনোলজিজ আছে যেগুলো আমাদের দেশে এখন পর্যন্ত যথেষ্ট পাওয়া যাচ্ছে না, সেগুলোর জন্য তারা যান। দ্বিতীয়ত একটি রোগ হচ্ছে ইনফার্টিলিটি, সেই ক্ষেত্রেও আমাদের দেশ থেকে প্রচুর মানুষ বিদেশ যাচ্ছেন। ট্রান্সপ্লান্ট সার্জারি, এক্ষেত্রে সত্যিকারের কম্পিটেন্ট সার্জারি, যথেষ্ট সার্জারি হয় না। দ্বিতীয়ত এখানে কিছু আইনি সমস্যাও আছে। অতএব 3টি জায়গায় আমরা খেয়াল করেছি যে বেশিরভাগ মানুষ আসলে যাচ্ছেন ক্যান্সার চিকিৎসার জন্য, ইনফার্টিলিটি এবং আরেক ট্রান্সপ্লান্ট। এছাড়া কার্ডিওভাস্কুলার ডিজিজে যেটা যান, মানে হৃদযন্ত্রের যে বিভিন্ন রোগ ব্যাধির জন্য, সেখানে আসলে বাংলাদেশে বাস্তবত ওই চিকিৎসা, ওই মানের চিকিৎসা এই দেশে অ্যাভেলেবল। তারপরও এই যেটা বলছিলাম যে মানুষের একটা পারসেপশন কাজ করে যে আমরা হয়তো যেহেতু অসুবিধাটা হয়েছে, আমরা যদি এর চেয়ে ভালো চিকিৎসা হয়, অথবা তারা মনে করেন যে এটার চেয়ে ভালো, কিন্তু আমরা মনে করি আসলে কার্ডিওভাস্কুলার ডিজিজ চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশে বাস্তবে এটা সার্জারির ক্ষেত্রে বাংলাদেশ মোটামুটি আন্তর্জাতিক মানের যে কোনো বিবেচনাতেই বাংলাদেশ আন্তর্জাতিক মান অর্জন করেছে। অতএব বাংলাদেশে প্রধানত বিদেশমুখীদের ক্ষেত্রে এই 4টি ক্ষেত্রে, একটি ক্ষেত্রে আস্থার সংকট, আর বাকি 3টি ক্ষেত্রে বাস্তব অবস্থার উন্নয়ন ঘটানো, প্রযুক্তির উদ্ভাবন এবং সার্জন বা কম্পিটেন্ট যে স্পেশালিস্ট তাদের মান উন্নয়ন, এই বিষয়ের দিকে আমরা মনোযোগী হয়েছি। আমরা আশা করি যে এগুলো আসলে বেশ দীর্ঘমেয়াদে কাজ করতে হবে, কিন্তু ইমিডিয়েটলি আমরা কয়েকটি সেন্টারকে, যেমন বিএসএমএমইউর সুপার স্পেশালিটি হাসপাতাল এবং দেশে যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের মাধ্যমে বেশ কয়েকটা হাসপাতাল গড়ে উঠেছে, কর্পোরেট হসপিটাল যাদেরকে আমরা বলি, এগুলোর মধ্যে যেন এই ক্যাপাসিটিটা গড়ে উঠে, ওনারা যেন বিদেশমুখী রোগীদেরকে রিটেন করতে পারেন। প্রফেসর সাইদুর রহমান, আপনি যে পারসেপশনের কথা বলছিলেন, আমি আজকেরই একটি ঘটনা বলতে পারি। বাংলাদেশের একটি শীর্ষ সারির কর্পোরেট হসপিটাল রোগীর চিকিৎসা করবার কথা বাম চোখে করে ফেলেছে ডান চোখে। মানে এরকম ঘটনাও তো অহরহ হচ্ছে, সাংবাদিকরা এখানে নিশ্চয়ই আরও বলতে পারবেন। অ্যাবসলিউটলি, এগুলো বড় ধরনের দুর্ঘটনা এবং এগুলো খুবই দুঃখজনক, কোনো রকম সন্দেহ নেই। এবং এই দুঃখজনক ঘটনা পুনরাবৃত্তি আসলে পর্যায়ক্রমে আমাদের রোগীরা কার কাছে অভিযোগ করবে এক্ষেত্রে? এখানে বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল সরাসরিভাবে এনারা ইন্টারভেন করবেন এখানে। আমাদের এইটা একটা দুঃখজনক ঘটনা হচ্ছে যে বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই পর্যন্ত মাত্র 180খানা অভিযোগ পেয়েছেন, তার মধ্যে মাত্র 50টার মতো তারা সেটেল করেছেন। দুর্ভাগ্যজনকভাবে 50 বছরে 50টি সাজা হয়নি ঠিকভাবে। এর ফলে মানুষের আস্থার সংকট। আমরা যদি ওষুধের দাম নিয়ে চলে যাই জনাব নাসের শাহরিয়ার জাহিদের কাছে, আমার নিজের মারও ওষুধ কিনতে হয়। আমি আবিষ্কার করলাম গেল 6 মাসে কিনতে যেহেতু আমি অনলাইনে কেনাকাটাটা করি, আমি আবিষ্কার করলাম যে আমার কার্টে এখন খরচ আসলে দ্বিগুণ হয়ে যাচ্ছে, এবং এই অভিযোগ সবারই। এই ওষুধের দামটা হঠাৎ করে কেন বাড়ানো হলো, এবং সেই সাথে এবার যে ভ্যাটও বাড়ছে, যেটি তিনি বলছিলেন, ভ্যাট বাড়ানোর কারণে কি আবার ওষুধের দাম বাড়তে যাচ্ছে নাকি? আসলে ঔষধের মূল্য বৃদ্ধির বিষয়টা, এটা সবসময় আলোচিত বিষয়, এটা সবসময় একটা আলোচনার ভিতরে থাকছে। এবং আপনি যদি দেখেন যে ওষুধের মূল্য বৃদ্ধির বিষয়টা যতটা বলা হচ্ছে, বাস্তবে কিন্তু মূল্যবৃদ্ধিটা ঠিক ওই পরিমাণ বা ওই পরিসরে হচ্ছে না। গত কয়েক মাসে ওই ধরনের সিগনিফিক্যান্ট দাম বৃদ্ধি হয়েছে এটা সম্ভবত না। আমি 110% পর্যন্ত দেখেছি দাম বেড়েছে। হ্যাঁ, তো এইটা আপনি যে বলছেন দ্যাট ক্যান বি এ রেয়ার এক্সেপশন, এবং এটার কেন এরকম বাড়ার কথা না। যদি বেড়ে থাকে কেন বাড়লো, কী জন্যে বাড়লো, এটা নিশ্চয়ই দেখা যেতে পারে। আর ঔষধের দাম কিন্তু ইচ্ছে করলে ইন্ডাস্ট্রি বাড়াতে পারে না। আমরা কিন্তু যারা ঔষধ প্রস্তুতকারক, আমরা কিন্তু নির্ভরশীল হতে হয় সরকারের উপরে, ঔষধ প্রশাসনের উপরে। আমাদের প্রত্যেকটা ওষুধের দাম বাড়াতে গেলে সেটা সরকারকে এবং ঔষধ প্রশাসনকে বোঝাতে হয়, এবং তাদের অনুমতি সাপেক্ষে দাম বাড়তে পারে। তো আপনি যে কথাটা বলছেন
যে কোনো ওষুধের দাম যদি 110% বেড়ে থাকে, এটা আমার কাছে খুবই এটা সারপ্রাইজিং। তবে এটাই পার্টিকুলার কেস হয়তো দেখা যেতে পারে, তবে ইন জেনারেল অ্যাটলিস্ট 10% তো বেড়েছে। না। এখন দেখেন, আপনি একটা জিনিস আমাদের একটু বুঝতে হবে, সেটা হলো যেমন ডায়াবেটিস রোগীদের প্রচুর ওষুধ খেতে হয়, প্রেশারের রোগীদের খেতে হয়, এ ধরনের না, ওষুধগুলির দাম এটা বেড়েছে। বেড়েছে। আমি আপনাকে বলি, আমাদের ঔষধ উৎপাদনের জি, যে ইনগ্রেডিয়েন্টগুলো আমরা ব্যবহার করি, সবই বাইরে থেকে ইম্পোর্ট। র ম্যাটেরিয়াল, প্যাকেজিং ম্যাটেরিয়াল, এর প্রায় 95% আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। এখন আপনি দেখবেন যে 1-1.5 বছর আগে আমাদের যে প্রাইসগুলো ফিক্স করা ছিল ওষুধ প্রশাসন দ্বারা, সেখানে ডলারের ভ্যালুটা ধরা হয়েছিল 85 টাকা করে। সেই মতন আমাদের ম্যাটেরিয়ালের দামটা বিবেচনায় নিয়ে দামটা দেয়া হতো। এখন আমরা এলসি করতে হচ্ছে আমাদের 122, 25, 28 টাকাতে আমাদের এলসি করতে হয়েছে। যখন আমরা 120 টাকার উপর এলসি করেছি, তখনও আমাদের ওই 85 টাকা দামে ডলারের যে প্রাইসটা ফিক্স করা ছিল, ওই একই দামে আমাদের বিক্রি করতে হয়েছে, যার ফলে ফার্মা ইন্ডাস্ট্রি কিন্তু একটা সাংঘাতিক চাপের ভিতরে ছিল। অনেক ওষুধের ক্ষেত্রে আমাদেরকে লস ইনকার মানে কি আলটিমেটলি লস করতে হয়েছে, কিন্তু বাজারের সরবরাহ অব্যাহত রাখার কারণে আমরা সেগুলো রেখেছি, এবং এই প্রত্যাশায় যে হয়তো ওষুধ প্রশাসন বিবেচনায় নিয়ে সার্বিক দিক দেখে এটার একটা ব্যবস্থা করবেন। আমরা বলে আসছি যে ওষুধের আমাদের সবথেকে বড় সমস্যাটা হলো ঔষধের মূল্য নির্ধারণের কোনো নীতি আমরা আজ পর্যন্ত চূড়ান্তভাবে ইন্ডাস্ট্রি আমরা পাইনি। আমার সাজেশনটা থাকবে, এই যে ওষুধের মূল্য বৃদ্ধি নিয়ে মাঝে সাঝে যে কথা হয়, সমালোচনা হয়, সম্মানিত সাংবাদিকবৃন্দ প্রতিবেদন প্রকাশ করেন, এগুলো বাস্তব ভিত্তিক, কিন্তু এটার সমাধান করতে হলে ঔষধের মূল্য নির্ধারণের একটা যৌক্তিক নীতি আমাদের করতে হবে, একটা রেশনাল পলিসি অন ড্রাগ প্রাইসিং। এটা হয়ে গেলে তখন ইন্ডাস্ট্রিও জানবে যে এটার দাম কত হওয়া উচিত, ওষুধ প্রশাসনও জানবে আমি কত দূরে এটা করতে পারি, এবং তখন আপনি দেখবেন একটা যৌক্তিক সমাধানে চলে আসবে। এবার যে ভ্যাট বাড়ানো হলো 2.4 থেকে 3%, এটার শেষ পর্যন্ত চাপ কে বহন করবে? ভ্যাট তো ভোক্তাকেই দিতে হয়। আমরা মাঝখানে যারা আছি, আমরা সরকারকে ওই ভ্যাটটা কালেকশনে সহায়তা করি। এখন মুশকিলটা হলো, সরকার ভ্যাট বাড়াচ্ছেন, কিন্তু আমরা আবার কতটা মূল্য আমরা নিতে পারবো সেটা সরকার বাড়াচ্ছেন না, আচ্ছা, যার ফলে আমরা একটা মাঝখানে পড়ে যাচ্ছি। আশা করি যখন ভ্যাট বৃদ্ধি শুধু নয়, আমি যে কথাটা একটু আগে বললাম, যতক্ষণ না পর্যন্ত আমরা ঔষধের মূল্য নির্ধারণের একটা যৌক্তিক নীতি সরকারিভাবে আমরা প্রণয়ন করতে পারবো, ততক্ষণ পর্যন্ত ঔষধের মূল্য সংক্রান্ত এই বিতর্কের অবসান হবে না। ডক্টর সাইদুর রহমান, আপনি কি কিছু অ্যাড করতে যাচ্ছেন নাকি এক্ষেত্রে? না, মানে এখানে মূল কথাটাই যে কয়েকটা শব্দ, যে একটা হচ্ছে মূল্য নিয়ন্ত্রণ বা মূল্য নির্ধারণ পদ্ধতি। পৃথিবীতে আসলে অনেক রকম মডেল আছে এটার ব্যাপারে। এখন আমাদের জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, আবার একই মডেলের মধ্যেও 2-3টা কম্পার্টমেন্ট হতে পারে। লাইক ওষুধ যদি আমি ভাবি, আমি কথা ABC, এই ওষুধটার মূল্য কস্ট বেসড হতে পারে, যেহেতু এটা হচ্ছে কোর ড্রাগ, এটা ধরলাম এসেনশিয়াল, একেবারে অত্যাবশ্যক ওষুধ, অথবা এটা সত্যিকারের উৎপাদন খরচের সঙ্গে মিলিয়ে একটা ফর্মুলা তৈরি করা যেতে পারে। আর একটা বি ড্রাগ, যেটা হচ্ছে অনেকগুলো অল্টারনেটিভ আছে, ওরা বাজারে প্রতিযোগিতা করে, সো ওদেরটা আসলে বাজার ভিত্তিক প্রতিযোগিতার উপর ওটার মূল্য নির্ধারণ পদ্ধতি হতে পারে। একটা সি ড্রাগ, যেটা মনে করি আমরা একদম দীর্ঘমেয়াদে হার্টে বা ডায়াবেটিসে অথবা ক্যান্সারে, মানে অনেক দিন যাবত হয়, ওইটাতে হিসাব করা যায় যেটা 10 বছরে কত খরচ হবে, সো এটা ভ্যালু বেসড প্রসেসে হতে পারে। সো আসলে মূল্য নির্ধারণে অনেক মডেল আছে। আবার মূল্য নাই, বিনামূল্য, যেমন এমন হতে পারে যে রাষ্ট্র প্রকিউর করবে, ওষুধটা কিনে নিবে বাজার থেকে, অথবা তার নিজের উৎপাদক, বাংলাদেশের ক্ষেত্রে এসেনশিয়াল ড্রাগ কোম্পানি আছে, সেখান থেকে কিনে নিয়ে মনে করি সরকার ঘোষণা করলো যে 250 বা 280টা ওষুধকে সম্পূর্ণ 18 কোটি মানুষের জন্য বিনামূল্যে দিবে। এখানে সবগুলো কোর ড্রাগ আছে, আমি কথাগুলো নামগুলো বলছি না, যেহেতু সাধারণ কথা, এই এ ড্রাগের আরও 6টা অল্টারনেটিভ মার্কেট আছে। সরকার বলে দিল যে আমি এ ড্রাগ দিয়ে মূলত 80 থেকে 85% রোগীর চিকিৎসা করা যায়, যে কোনো রোগেরই, ওনারা এই ড্রাগটা বিনা পয়সায় দিবেন। গভর্নমেন্ট যদি 3000 কোটি টাকা ইনভেস্ট করে, সবসময় মনে রাখা দরকার যে সরকার যখন নিজে প্রকিউর করবে, তখন তার যে এফিসিয়েন্ট প্রকিউরমেন্ট, তার যে কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম এবং যে বার্গেনিং ক্যাপাসিটি, এটা কোনোদিনই একটা কাউন্টারে দাঁড়ানো উল্টা পাশে একজন রোগীর এটা থাকবে না, 3টার একটাও। কারণ উনি তো আসলে নির্ধারণ করতে পারবেন না, উনি মান বুঝতে পারবেন না, উনি বার্গেন করতে পারবেন না। অতএব যখন এটা সেন্ট্রাল প্রকিউরমেন্ট হবে, তখন প্রতি এক হিসাব করা হয় এইভাবে
যদি 100 টাকা সরকার ইনভেস্ট করে ওষুধ কেনায় এবং সেটা যদি তার হাসপাতালের চ্যানেলে ডিস্ট্রিবিউট করে, এটা 300 থেকে 400 টাকার বার্ডেন মানুষের ঘাট থেকে সরিয়ে ফেলবে। অর্থাৎ যত ইনভেস্টমেন্ট হবে এরকম সেন্ট্রাল, অনেক জায়গায় এগুলোকে বলে ফার্মাসিউটিক্যাল বেনিফিট স্কিম বা বিভিন্ন নামে। সো বাংলাদেশ যদি এই ইনভেস্টমেন্টটা, আমরা বিশাল হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট দেখি, কিন্তু এইরকম প্রতি 1,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট পুরো মার্কেট থেকে 3 থেকে 4,000 কোটি টাকার বোঝা মানুষের ঘাট থেকে নামিয়ে ফেলবে। স্যার, আমি যেটা বলছিলাম আসলে নিয়ন্ত্রণের বিষয়টা আপনারা আসলে কিভাবে করতে চান, বা এই সেক্টরে আপনারা যদি সংস্কার করেন সেটা কেমন হবে, একটু আপনার মুখ থেকে জানতে চাই। এক্ষেত্রে আমি একটু যুক্ত করতে চাই, সেটা হচ্ছে 1994 সালে ওষুধের 117টি ওষুধ অত্যাবশ্যকীয় হিসেবে তালিকা করা হয়েছিল 94 সালে, কিন্তু এরপর থেকে আমরা দেখেছি অনেক ওষুধ আছে, কিন্তু এরপর থেকে হাল নাগাদ সেটা করা হয়নি। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও তো একটা তালিকা আছে। পাশাপাশি আমরা সেটাকে যদি ধরে যদি একটা তালিকা যদি করি অত্যাবশ্যকীয় ওষুধের, সেক্ষেত্রে একটা মনে হয় যে দামের একটা রোগীর হাতের বা নিয়ন্ত্রণে আনা যেতে পারে, এইটা একটা। আর এর জন্য হচ্ছে আমাদের যে সরকারি একটি যে ওষুধ প্রস্তুতি প্রতিষ্ঠান আছে ইডিসিএল, এটাকে আসলে আমরা সরকার কেন দীর্ঘদিন ধরে এটা অনেকটা অবহেলা করা হচ্ছে, সেখানে কোনো ধরনের শক্তিশালী করার ধরনের কোনো পদক্ষেপ আমরা দেখি নাই। এইটাকে যদি শক্তিশালী করা যায়, এটা তো মনে হয় যে আমাদের রোগীদের ক্ষেত্রে একটা বড় একটা তার জন্য ওষুধ কেনার ক্ষেত্রে একটা বড় একটা অবদান বা ভূমিকা রাখবে। এইটাতে সরকার আসলে কী ধরনের পদক্ষেপ নিচ্ছে বা নিতে পারে কিনা? অবশ্যই, মানে প্রথম কথাটা হচ্ছে যে ইডিসিএল যেটা শেষ বললেন আপনি, এসেনশিয়াল ড্রাগ কোম্পানিকে আমাদের দায়িত্ব গ্রহণের পরে আমরা ইতিমধ্যেই এই বছরের 1 তারিখে আমরা নতুন একজন ম্যানেজিং ডিরেক্টরের মাধ্যমে নিয়োগের মধ্য দিয়ে এটাকে পুনর্গঠন প্রক্রিয়া শুরু করা হয়েছে। এটা দুর্ভাগ্যজনক যে এসেনশিয়াল ড্রাগ কোম্পানি একটা 60 বছরের বেশি পুরনো একটা কোম্পানি, এটা গভর্নমেন্ট ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ছিল, পরবর্তীতে এটা নামই হয়ে গেল এসেনশিয়াল ড্রাগ। মানে এটাকে আশাই করা হচ্ছিল যে সরকারের সকল স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের অত্যাবশ্যকীয় ওষুধের নিরবচ্ছিন্ন চাহিদা পূরণ করবে। দুর্ভাগ্য হচ্ছে এই দায়িত্বটি পালন করতে ব্যর্থ হয়েছে সংস্থাটি, সেটা একদম স্পষ্টই বলতে চাই আমি এই দায়িত্ব থেকেই। অতএব এই যে সংস্থাটির এই ব্যর্থতা, এটা শুধুমাত্র একটা প্রতিষ্ঠানের ব্যর্থতা না হয়ে পুরো সরকারি স্বাস্থ্য কাঠামোর ব্যর্থতা হিসেবে এসেছে। কারণ দিনের শেষে যখন হাসপাতালে মানুষ আসে, ওনাদের নিরাময়ের জন্যে প্রধান যে উপাদানটি প্রয়োজন হয় সেটি হচ্ছে ওষুধ। আমরা সবাই জানি যে স্বাস্থ্য ব্যয়ের 2/3 আসলে ওষুধের ব্যয়। অতএব ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ যদি এসেনশিয়াল ড্রাগ কোম্পানি নিশ্চিত করতে পারতো সরকারি হাসপাতালে, তাহলেই কিন্তু ল্যান্ডস্কেপটা চেঞ্জ হয়ে যেত। অতএব আমরা এই ব্যাপারটা একেবারে অগ্রাধিকার ভিত্তিতে আমরা রেখেছি যে এসেনশিয়াল ড্রাগ কোম্পানিকে এফিশিয়েন্ট করা। এবং এটা খুবই আনফর্চুনেট যে এসেনশিয়াল ড্রাগ কোম্পানি থার্ড পার্টি লাইসেন্সিং করেছে, অন্য কোম্পানি থেকে ওষুধ উৎপাদন করে এনে তাদের মাধ্যমে সরকারি চ্যানেলে বিক্রি করেছে। এগুলো একেবারেই তার যে মূল ম্যান্ডেট সেটা থেকে ডেভিয়েশন। আমরা সেগুলো কারেক্ট করার চেষ্টা করছি এবং আমরা আশা করি এটা 3 থেকে 6 মাসের মধ্যে রিফ্লেক্টেড হবে। এবং আমরা তাদের প্রোডাক্ট লাইন নন এসেনশিয়াল ড্রাগ থেকে সরিয়ে আনতে বলেছি। আমরা স্পষ্ট বলে দিয়েছি যে এটার নাম হচ্ছে এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড, যেটা আপনি বলছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসেনশিয়াল ড্রাগ লিস্ট আছে, সেগুলোর মধ্যে যেগুলো বাংলাদেশে এসেনশিয়াল ড্রাগ লিস্ট থাকবে ওনাকে ওইখানে ফোকাস করতে হবে। সো ওনার এসেনশিয়াল ড্রাগের সরবরাহ নিশ্চিত করা হচ্ছে ওনার ম্যান্ডেট। ওনাকে ওনার প্রোডাক্ট লিস্ট রিভাইজ করতে হবে। শুধুমাত্র লাভ করা এখানে কোনোভাবেই এসেনশিয়াল ড্রাগের উদ্দেশ্য না। ইডিসিএলের উদ্দেশ্য প্রফিট করা না। ইডিসিএলের প্রফিট হচ্ছে মানুষ হেলদি থাকা, মানুষ সুস্থ থাকবে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে, এবং ওনার প্রোডাক্টিভিটি হচ্ছে ইডিসিএলের প্রফিট। এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড এবং সরকারি স্বাস্থ্যসেবা এটা কোনো ব্যয় না, এটা বিনিয়োগ। এবং এই বিনিয়োগের মধ্য দিয়ে মানুষকে সুস্থ রাখা মানে উনি যখন প্রোডাক্টিভ থাকে, উনি উৎপাদনক্ষম থাকা, উনি সুস্থ থাকা, এটাই হচ্ছে এর প্রধান মুনাফা। অতএব এই পুরো দৃষ্টিভঙ্গিটা আমরা পাল্টে ফেলতে চাই। একটু যোগ করবো এটা কথা। প্রাইসিং নিয়ে আমাদের মাননীয় বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান যে কথাগুলো বললেন একটু আগে, ড্রাগ প্রাইসিংয়ের উপরে ABC ক্যাটাগরি করে এবং তার প্রায়োরিটাইজ করে, এই কথাগুলোই যদি আমরা সমন্বয় করে একটা ডকুমেন্ট তৈরি করি, ওটাই কিন্তু আমাদের একটা প্রাইসিং পলিসির একটা মেজর পার্ট হয়ে যাবে। তো আমি ওনার দৃষ্টি আকর্ষণ করে বলবো যে মন্ত্রণালয় যদি একটা কাজ করেন, এখন কাজ করার সুযোগ এসছে, এখন কিন্তু মন্ত্রণালয় যে কোনো ধরনের প্রভাবমুক্ত, এর আগে কিন্তু এটা ছিল না। আচ্ছা, তো এই প্রভাবমুক্ত অবস্থায় যদি আজকে স্বাস্থ্য মন্ত্রণালয় এই ড্রাগ প্রাইসিংয়ের উপরে এই ধরনের একটা ক্লাসিফাইড প্রাইসিং পলিসি করে দেন, এটা কিন্তু মানুষের জন্য উপকারে আসবে, ফার্মা সেক্টরের জন্য উপকারে আসবে। আর একটা কথা উনি বলেছেন এসেনশিয়াল ড্রাগ নিয়ে, আমি ওনার সাথে সর্বান্তকরণে একমত। এবং যদি এইটা প্রয়োগ করা যায় এসেনশিয়াল ড্রাগের ক্ষেত্রে, মন্ত্রণালয় যদি এটা চান, এটা হবে। আমাদের সরকারি হাসপাতালগুলোতে যে লোকাল প্রকিউরমেন্টগুলো হয়, এইটা কিন্তু হচ্ছে MRPর উপরে ভর করে বিভিন্ন টেন্ডার হয়। এবং আমি আমার জেলার হাসপাতালে আমি কিছুদিন সংযুক্ত ছিলাম,
আমি সেখানে দেখলাম যে এমআরপির উপরে তারা টেন্ডার করছে। আচ্ছা, আপনি এমআরপি থেকে 15-16% ইজিলি কমায় চলে আসা যায় ট্রেড প্রাইসে, এবং আপনি যদি ট্রেড প্রাইসের উপরে ওপেন টেন্ডার করেন তাহলে পার্টিসিপেটিং ওষুধ কোম্পানিগুলো কিন্তু যখন টেন্ডার হয় তাদের অনেক খরচ কমে যায়, সুতরাং তারা আরও 15-20% ডিসকাউন্টে পার্টিসিপেট করতে পারে। বুঝেছি আমরা। তাহলে আপনি যদি এই প্রকিউরমেন্ট পলিসিটাই শুধু চেঞ্জ করে দেন তাহলে সরকারি হাসপাতালগুলো আজকে যে ওষুধ 100 টাকায় কিনছে আরো কমে সে কিনতে আরও পারবে। 30-40% বেশি ওষুধ কিনতে পারে। এই পলিসি নিয়ে কি ভাবছেন সেটা আমরা একটা ছোট বিরতির পরে আবার আলোচনায় ফিরব। দর্শক, মিট দ্য পিপল অনুষ্ঠানের সময় হলো একটা ছোট্ট বিরতির, ফিরছে একটু পর, সাথেই থাকবে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ZSRM মিট দ্য পিপল। আজকে আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সাংবাদিকবৃন্দ এবং সাথে রয়েছেন বিভিন্ন স্বাস্থ্য খাতের ভুক্তভোগী মানুষজন, এবং এই সব কিছু নিয়ে আজকে আমাদের আয়োজনটা চলছে। আমরা শুরুতেই এতক্ষণ তো সাংবাদিকদের সাথে কথা বলেছিলাম, যদি কোনো ভুক্তভোগী কেউ কোনো প্রশ্ন করতে চায়। আমি হচ্ছে একটা বিক্রেতা। আসলে বিভিন্ন মানে কোম্পানি আপনার ফার্মেসি রয়েছে? জি জি জি। আমি বিভিন্ন কোম্পানির প্রাইস নিয়ে বিভিন্ন মতামত আছে। যেমন হচ্ছে ওরা ডিমান্ড করে আর কি, ইন্ডিয়া থেকে ম্যাটেরিয়ালস আনে এই জন্য দাম বেশি, অথবা ইটালি থেকে আনে এই জন্য দাম বেশি। এই ডিফারেন্সগুলো যদি কম করা যেত এই দামিগুলোতে, এইটা অনেক প্রবলেম ফেস করে মানুষের। আচ্ছা, আরেকটি প্রশ্ন আমরা নিব। পাশে আপনি কি কোনো প্রশ্ন করবেন? আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন নিব। কি আছেন? আচ্ছা ভাই, আপনার নাম পরিচয়টি জানাবেন। আমি বাইজিৎ, স্টাফ রিপোর্টার হিসেবে আছি ভোরের ডাকে। আমার প্রশ্ন হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি, কিন্তু সময় খুবই অল্প। এই অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কি কি পদক্ষেপ নিচ্ছেন যা আমাদের জন্য উপকারী? শুরুতে আমি জনাব নাসের সাহেব আপনার কাছে যেতে চাই, যেহেতু ওষুধ নিয়ে তার একটি মূল্যায়ন রয়েছে, আপনি এ ব্যাপারে যদি কিছু বলতে চান। আসলে ওষুধের দামটা নির্ভর করে কয়েকটা উপাদানের উপরে। জি। র মেটেরিয়াল অবশ্যই একটা বড় উপাদান, সেটার সাথে ফর্মুলেশনের জন্যে ওষুধে কিন্তু আপনার প্রসেসিং কস্টটা অন্য যে কোনো প্রোডাক্টের থেকে অনেক বেশি থাকে। তো সব নানান বিষয়ের সংযোজনে মূল্যটা নির্ধারিত হয়। এখন যেহেতু উনি বলেছেন যে একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানির ওষুধের দামের তুলনা করেছেন উনি, আমি যেহেতু একজন ওষুধ প্রস্তুতকারী, আমি আমার প্রতিযোগী কোনো কোম্পানি সম্বন্ধে আমি কোনো মন্তব্য করাটা আমার ঠিক হবে না। তবে এটুকু আমি বলতে পারি, যে কথাটা আমি আগেই বলেছি, যদি আমাদের একটা স্পষ্ট স্বচ্ছ একটা ঔষধ প্রাইসিং পলিসি আমাদের সামনে থাকে, তাহলে সেই স্ট্রাকচারে ফেললে আপনি দেখবেন এই প্রাইসগুলোর একটা সমতা চলে আসবে। আমি জানার জন্য জিজ্ঞাসা করছিলাম, আপনারা যে র মেটেরিয়াল ইম্পোর্ট করেন এই জন্য কি আপনাদেরকে ট্যাক্স ফ্যাট দিতে হয়? র মেটেরিয়ালের ভিতরে আপনার যেগুলো অ্যান্টি ক্যান্সার এবং কিডনি রোগ সংক্রান্ত সরাসরি, এগুলোর উপরে আমাদের ভ্যাট এক্সাম্পটেড আছে। জি। আর এছাড়া আমদানি শুল্ক, হ্যাঁ, এগুলো বাকি সবগুলোর উপরে আমাদেরকে দিতে হয়। আচ্ছা, VAT এক্ষেত্রে দিতে হয়। তার মানে তো সরকার আপনাদেরকে কিছুটা সহযোগিতা করলে, যেহেতু বলছেন যে গ্লোবাল প্রাইসিংটা বেড়ে গেছে। শোনেন, যে কথাটা আমাদের প্রফেসর সাইদুর রহমান স্যার বললেন একটু আগে, সেটা হলো যে এটা তো ঔষধ সেক্টরের মেন বেনিফিটটা হলো সুস্থ মানুষ। জি। একটা মানুষ সুস্থ থেকে যখন দেশকে কাজ করবে দেশের জন্য, সেটাই দেশের অবদান, সেটাই দেশের লাভ। সেটা যদি আমরা দেখি তাহলে এই যে ঔষধ সেক্টরটা তো একটা সার্ভিস সেক্টর। ইন্ডাস্ট্রিকে বলতে হবে দাম কমাতে, ইন্ডাস্ট্রিকেও চেষ্টা করতে হবে যতদূর সম্ভব সহনশীল দামে দিতে, এটা আমরা অবশ্যই। সেই সাথে সরকার যদি কালকে ওষুধের উপর থেকে ভ্যাট তুলে নেন, তাহলে ওষুধের দাম স্ট্রেট 17% কমে যাবে। তো এখন এটা সরকারি বিবেচ্য বিষয়। ডাক্তার সাইদুর রহমান যদি এই ব্যাপারে কোনো মন্তব্য করেন। পলিসির কথা অনেকবার আসছিল, ভ্যাট তো আমরা ভেবেছিলাম কমবে, নতুন সরকার স্বস্তি দেওয়ার চেষ্টা করবে, আমি দেখলাম ঔষধের মধ্যেও ভ্যাট দেওয়া হলো। কি ভাবছেন আপনারা আসলে? এটা একটু পুনর্বিবেচনা করা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা। এটা যেটা ঘটেছে আর কি, আমি সেটা সম্পর্কে এখন মন্তব্য করছি না, এটা পুনর্বিবেচনার প্রসেসে আছে। আর ওষুধের দাম নির্ধারণের যে পলিসির কথা বলছেন, পলিসিটা আমরা অ্যাক্টিভলি কনসিডারেশন আছে। আমরা যে আলাপটা আমি বললাম যে 3 ধরনের কম্পার্টমেন্টে যে প্রাইসিং পলিসি, এটা আমরা মত বিনিময় শুরু করেছি স্টেক হোল্ডারদের সঙ্গে। ওষুধ উৎপাদক, ওষুধ বিক্রেতা, বিভিন্ন কনজিউমারদের গ্রুপ, বিভিন্ন রোগীদের গ্রুপ,
প্রফেশনাল গ্রুপ সবার সঙ্গে কিন্তু আমরা বসছি মানে মোটা দাগে প্রায় সবাই, এমনকি ডেভেলপমেন্ট পার্টনার, WHO, রেগুলেটর, সবার সঙ্গে আমরা বসার চেষ্টা করেছি। আমরা এই মতামতটা দিয়েছি যে আসলে একটা অত্যাবশ্যক ওষুধের তালিকা দীর্ঘদিন যাবত হয়েছে, 7-8 বছর হয়ে গেছে, এটা রিভাইজ করা দরকার এবং অত্যাবশ্যক ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য আমাদের এটা ওই একমত হওয়ার চেষ্টা করতে হবে যে 18 কোটি মানুষের কাছে অত্যাবশ্যক ওষুধ তাদের প্রয়োজনীয় মুহূর্তে মানসম্মত অত্যাবশ্যক ওষুধ পৌঁছে দিতে হবে। এটা একটা জাতীয় দায়িত্ব, এটা কোম্পানির দায়িত্ব না, এটা সরকারের দায়িত্ব না, এটা একটা জাতীয় দায়িত্ব। দায়িত্ব পালনে কে কার অবস্থান থেকে কি ভূমিকা রাখবে আমরা একটা একমত হওয়ার চেষ্টা করছি। এই প্রসেসটা কিন্তু গত প্রায় 20 দিন যাবত আমরা এই এক্সারসাইজটা করছি, যেটা বললেন যে অল্প সময় আমরা চেষ্টা করছি একমত হওয়ার এবং কাছাকাছি আনার। এই অবশ্যই আপনি বুঝতে পারেন যে এখানে বিভিন্ন পক্ষের অবস্থান অনেক সময় মুখোমুখি, অনেক সময় অনেক দূরে থাকে, সেগুলোকে আমরা কাছাকাছি আনার চেষ্টা করছি। আমরা আশা করছি আগামী হয়তো টাইমলাইন বলা ঠিক হবে না পাবলিকলি, বাট আমরা অতি দ্রুত একটা এই ফ্রেমওয়ার্কে পৌঁছানোর চেষ্টা করব দুটো জিনিসে। একটা হচ্ছে এসেনশিয়াল ড্রাগ লিস্টকে রিভাইজ করে একটা আপডেটেড এসেনশিয়াল ড্রাগ লিস্ট, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে প্রস্তাবিত বিশ্বব্যাপী ওরা একটা প্রস্তাব করে তালিকা, সেটাকে আমাদের দেশে কনটেক্সচুয়ালাইজ করে নেওয়া, এই কাজটা করবো প্রথম। দ্বিতীয়ত যেটা বললাম যে ওভারঅল ড্রাগ মার্কেটের মধ্যে কম্পার্টমেন্ট ওয়াইজ ভাগ করে কোন অংশের জন্য যেটা সবচেয়ে বেশি মানে গ্রহণযোগ্য হবে এবং সবচেয়ে বেশি সায়েন্টিফিক্যালি সাউন্ড হবে, এটা ইকোনমিক্যালি আসলে বলছি ইকোনমিক ইস্যুটার চাইতে এটা ফোকাস করতে হবে, যেটা আসলে সকল মানুষের সুস্থতার জন্য কোন ফরম্যাট বেটার হবে। যেটা বলছি যে অনেক সময় একটা ড্রাগের সঙ্গে একটা ড্রাগের এমনিতে টেকনিক্যাল আলাপ, তবু এর চাইতে বি কত ভালো এই তুলনাটা আসলে করার খুবই কঠিন সায়েন্টিফিক মেকানিজম আছে, যে এটা 7 বছর পরে স্টেন্ট বসাতে হয়, এটাই 9 বছর পরে। এই 2 বছর পরে স্টেন্ট বসানোর জন্য আপনি 9 বছর কত টাকার ওষুধ খাওয়াবেন তাকে। সো এগুলো খুবই জটিল, হেলথ টেকনোলজি অ্যাসেসমেন্ট এটা খুবই জটিল একটা মানে সায়েন্স, কিন্তু এটা এত জটিল না যে আমরা বুঝি না। কিন্তু ওষুধের ক্ষেত্রে আমাদের তুলনাটা বিজ্ঞানসম্মতভাবে এভিডেন্সের উপর ভিত্তি করে হওয়া দরকার এবং এরকম একটা প্রাইসিং পলিসি যদি আমরা পৌঁছাতে পারি, ডেফিনেটলি বাংলাদেশের মানুষের জন্য তাদের প্রয়োজনীয় ওষুধ প্রয়োজনীয় মুহূর্তে পাবেন এবং অতিরিক্ত যে দাম পরিশোধের সামর্থ্য বা যাদের আগ্রহ আছে তারা সেটা চুজ করবে। প্রাইসিং পলিসি নিয়ে কি অন্তর্বর্তী সরকার ভাবছে? অবশ্যই আমরা ভাবছি। আমরা প্রধানত ভাবছি অত্যাবশ্যক ওষুধের তালিকা পুনর্মূল্যায়ন করে এটাকে ঠিক করে নেওয়া এবং তারপরে পুরো ড্রাগ সিচুয়েশনটাকে কিভাবে ইমপ্রুভ করা যায় সেটা সম্পর্কে আমরা ভাবছি। আমাদের সাথে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের প্রেসিডেন্ট আছে, ভাইয়ের একটা প্রশ্ন নিতে যাচ্ছিলেন। আমি খুব সহজ করে একটু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী আছেন ওনার দৃষ্টি আকর্ষণ করছি। শুরুটা ছিল যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী এরকম একটা শুরু ছিল। স্যার আমি বিনীতভাবে জানতে চাই যে ধনী দরিদ্রের চিকিৎসা ব্যবস্থায় যে বৈষম্য সেটি আসলে আদৌ সেই বৈষম্য নিরসন করা সম্ভব কিনা? আপনি একজন চিকিৎসক, আপনি একজন চিকিৎসা বিজ্ঞানী, আমরা আপনাকে স্যার অনেক দিন থেকে চিনি। এখন আপনি একটা নতুন জায়গায় এসেছেন এবং আপনার কিছু করার, আগে বলার সুযোগ ছিল, এখন করার সুযোগ হয়েছে। সেই জায়গা থেকে যে বৈষম্য আসলে নিরসন করা সম্ভব কিনা, ধনী দরিদ্রের চিকিৎসার বৈষম্য। আর দ্বিতীয় একটি বিষয় বলবো, সেটি হচ্ছে স্যার অনেক হাসপাতাল, অনেক ওষুধ, এগুলোর দাম কমানো, ভ্যাট বাড়ানো, এইগুলোর চিন্তা তো কন্টিনিউ হচ্ছে। এর পাশাপাশি যে চিন্তাটা করা দরকার স্যার জনস্বাস্থ্যর জায়গা থেকে, যে আমরা আমাদের রোগ বালাই এটি কমিয়ে আনতে পারি কিনা, ঢাকার বাতাস, সারা দেশের বাতাসটা বিশুদ্ধ করা যায় কিনা, পানিটা বিশুদ্ধ করা যায় কিনা, খাবারটা বিশুদ্ধ করা যায় কিনা, তাহলে কিন্তু স্যার এত ওষুধের প্রশ্ন আসে না, এত হসপিটালের প্রশ্ন আসে না। এই চিন্তাটা এই সরকার করছে কিনা, আমার মনে হয় বৈষম্য বিলোপে সেটি হবে সবচেয়ে কার্যকর। ধন্যবাদ। অ্যাবসলিউটলি ঠিক। স্যারের কাছে আমারও একটা প্রশ্ন। আমার নাম মোর্শেদা ইয়াসমিন পিউ, আমি ইত্তেফাকে কাজ করি। আমি যেটা স্যারের কাছে জানতে চাচ্ছি যে মানে নারী শিশুও কিন্তু স্বাস্থ্যের দিক থেকে খুবই বেশি অবহেলিত। তো এইখানে কি এই মানে বৈষম্য বিরোধীর এই জায়গাটাতে কি তাদের গুরুত্ব কতটুকু, তারা এইটা আসলে কিভাবে করবে নিরসন? প্রথমে আমরা মানে এই কথাটা একেবারে আমার হার্টের কথা, আমি পরিষ্কার বলতে চাই যে সব ধরনের বৈষম্য, নারী পুরুষের বৈষম্য বলেন, অর্থনৈতিক অবস্থানের বৈষম্য, জিওগ্রাফিক্যালি শহর এবং গ্রামের বৈষম্য, এমনকি শহরের মধ্যে গুলশানের সঙ্গে করাইল বস্তির বৈষম্য, এই প্রতিটা বৈষম্য আসলে অবসানের একটা স্পিরিট, এবারের অভ্যুত্থানের স্পিরিট। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি শুধু স্বাস্থ্য খাতে আলাদাভাবে প্রতিফলন করানো সম্ভব কিনা, মানে নাকি সমগ্র রাষ্ট্র ব্যবস্থায় যদি এটা প্রতিফলিত না হয় আলাদাভাবে একটা উইন্ডোতে এটা করার সম্ভব কিনা। আমরা এইটুকু বলতে পারি যে রাষ্ট্রীয় যেই সেবাদান কাঠামো আছে
এই কাঠামোতে বৈষম্য দূর করার চেষ্টা হাইয়েস্ট লেভেলে করা হচ্ছে, যেন সরকারি হাসপাতালে যে মানুষটি আসবেন তিনি যেন কোনো ধরনের বৈষম্যের শিকার না হন, ওনার অবস্থানের পার্থক্যের কারণে, ওনার আর্থিক অবস্থানের কারণে, অথবা ওনার শহর বা গ্রামে থাকার কারণে। অতএব সরকারি যে সেবাদান কাঠামো সেইখানে যেন কোনো বৈষম্য না থাকে এটি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন ধরনের ইন্টারভেনশন নেওয়া হচ্ছে। এগুলো উপজেলা, জেলা এবং বিশেষায়িত হাসপাতাল, এই যে 3 স্তর বিশিষ্ট স্বাস্থ্য কাঠামো, এটার মধ্যে একটা স্বীকৃত পার্থক্য আছে। মানে জেলা লেভেলে কি পাওয়া যাবে এটা ওই জেলায় বসবাসকারী সবার জন্য সমান, এটা হচ্ছে মূল। কিন্তু জেলার সঙ্গে অবশ্যই বিশেষায়িত বা মেডিকেল কলেজের একটা পার্থক্য, এই বৈষম্যটা বা পার্থক্যটা থাকবে আসলে। এর পরের প্রশ্নটা হচ্ছে যে আজকে হাতিরপুলে বাসা হওয়ার কারণে শাহবাগের আউটডোরে আসা বা বক্সিবাজারে বাসা হওয়ার কারণে ঢাকা মেডিকেলের আউটডোরে আসা, এটা একটা প্রিভিলেজ, উনি এখানে থাকেন বিধায়, এটাও দূর করা দরকার। মানে বলছি যে মানুষ যেন তার দূরত্বের কারণে, এটা একটা রেফারেল সিস্টেম না থাকার কারণে যে যার বাড়ির কাছে বড় হাসপাতালের সুবিধা পাচ্ছে, আরেকজন দূরে থাকার কারণে ওনাকে ওখানে উনি পৌঁছাতেই পারছেন না। অতএব এইটার অন্তত ঢাকায় আপনারা ভাবেন যে এক ওয়ার্ডে যদি 5 জন ডাক্তারের একটা রেফারেল সেন্টারও থাকতো, জিপি সেন্টারের মতন, পৃথিবীর বহু দেশে আছে, এবং 5 জন ডাক্তারকে 100 ওয়ার্ডে 500 ডাক্তার, ওখানে একটা ছোট্ট ডায়াগনস্টিক ফ্যাসিলিটি, ওখানে একটা ছোট্ট ইসিজি টেকনিশিয়ানের দিয়ে, এবং একটা ছোট ফার্মেসি, একটা ছোট ইউনিট, 3000 স্কোয়ার ফিটের একটা ইউনিট, কিন্তু একদম প্রতিটা মানুষের দোরগোড়ায় আসলে ঢাকা নগরে অন্তত তার একটা পয়েন্ট অফ কন্ট্যাক্ট, সেখানে যার প্রয়োজন উনি শুধুমাত্র বিশেষায়িত হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে আসতে পারতেন। সো আমাদের এই কাঠামোটা যে এইমাত্র আলাপ করলাম, এটাও আমরা তৈরি করার চেষ্টা করছি। এটাকে রিয়ালিটি করতে হয়তো 6 মাস থেকে 9 মাস সময় লেগে যেতে পারে, কিন্তু এটা আমরা চেষ্টা করব ঢাকায় একটা অন্ততপক্ষে ওয়ার্ড ভিত্তিক একটা কাঠামো তৈরি, যেন মানুষ ওই প্রাইমারি জিপিকে টাচ করে উনি স্পেশালিস্ট হাসপাতালে আসেন। তার চেয়ে বড় যেই ব্যাপারটা সেটা হচ্ছে যে বৈষম্যের যে ব্যাপারটা, আমাদের পার্থক্য যেটা বেশি সেটা হচ্ছে নগরায়ন। নগরায়ন যেই এক্সটেন্সিভলি হচ্ছে, এর ফলে হচ্ছে কি সকল স্বাস্থ্য সুবিধাগুলো বড় শহরেই চলে আসতেছে, আর প্রতিরোধমূলক ব্যবস্থাটা গ্রামে থাকতেছে। মানে খুবই পরিষ্কার করে যদি আমরা বলি, এবার যেটা ভাবা হচ্ছে, এগুলো অবশ্য টেকনিক্যাল আলাপ, আমি ঠিক শিওর না যে সরকারের পদবি থেকে এগুলো বলা যায় কিনা, তারপরও আসলে আমরা খুব অ্যাক্টিভলি কনসিডার করছি সারচার্জ ইম্পোজ করার। যে সকল জিনিস স্বাস্থ্যের ক্ষতি করে ওখানে সারচার্জ দিয়ে সেগুলোকে স্বাস্থ্য খাতে ব্যয় করা, এবং সেগুলো সেই ক্ষতিকারক বস্তুর কারণে যেই রোগ ব্যাধিগুলো হয় ওই রোগ ব্যাধি প্রিভেনশনে এগুলোকে ব্যবহার করা। মানে আমরা এই কাঠামোটার কথা প্রস্তাব করতেছি, এবং আমরা আশাও করব, আমি নট শিওর আমরা, কারণ এগুলো আপনারা জানেন যে মানুষের জন্য ক্ষতিকারক জিনিস বিক্রি করে বহু মানুষ হাজার হাজার কোটি টাকা মুনাফা করে। আরেকটা প্রশ্ন হচ্ছে, এই মুনাফার একটা অংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা হয় বিধায় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা থাকেন তাদের মধ্যে কাউকে কাউকে আসলে ওই হিসাবটাও করতে হয় যে উনি কতখানি এখান থেকে কমাবেন অথবা বাড়াবেন। অতএব আমরা এই প্রস্তাবটা আনছি যে স্বাস্থ্য ঝুঁকি তৈরি যারা করে তাদের উপর সারচার্জ বসাতে হবে, এবং সেই ঝুঁকি যেইখানে তৈরি হয় ওইখান থেকে আদায়কৃত অর্থ ওই রোগের প্রতিরোধে ব্যবহার করতে হবে। আমার ধারণা আমাদের যে প্রতিরোধমূলক বন্দোবস্তের কথা বলা হচ্ছে, যদি আমরা একটি ডায়াবেটিসের পেশেন্ট, একজন ডায়াবেটিসের রোগীর পেশেন্টকে আমরা ডায়াবেটিস হওয়া থেকে বা হাইপারটেনশন হওয়া থেকে ঠেকিয়ে রাখতে পারি, এটা আসলে লং লাস্টিং ইফেক্ট আছে। অথবা এটা একটা সাধারণ চর্চা। লবণ, চিনি, আমি এমনি সোজা করে বোঝার জন্য বলছি, এগুলো যে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে, এটা একটা সাধারণ জ্ঞানে পরিণত হওয়া উচিত ছিল। আমরা যেভাবে জানি যে সবুজ মানে যাও, হলুদ মানে একটু চিন্তা করো, লাল মানে থেমে থাকো, একদম সাধারণভাবে জানা দরকার ছিল যে লবণ বা চিনি কী স্বাস্থ্য ক্ষতি করে। অথচ আপনার যদি 100 জনকে জিজ্ঞেস করি, 5 জনও ঠিকভাবে আসলে লবণের স্বাস্থ্য ঝুঁকি বা চিনির স্বাস্থ্য ঝুঁকি বলতে পারছেন না। আমরা এই ধরনের সাধারণ যে পানীয় আছে, কোল্ড ড্রিঙ্কস, এটার স্বাস্থ্য ঝুঁকি কেউ বলতে পারছেন না। তাহলে এই জিনিসগুলোকে সবার জানানো দরকার, এবং যারাই ক্ষতি করবে স্বাস্থ্যের তাদের কাছ থেকে টাকা আদায় করে সেটা দিয়ে স্বাস্থ্যের ওই রোগ থামাতে হবে। এটা হচ্ছে আমাদের প্ল্যান। নাসের শাহরিয়ার, আপনি যদি কিছু যোগ করতে চান। প্রফেসর সাইদুর রহমানের কথাগুলো আমি বলতে গেলে মন্ত্রমুগ্ধের মতন শুনছিলাম। আমাদের এই হেলথ সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে আমরা বোধহয় গত 25-30 বছর একসাথে আমরা কাজ করার সুযোগ হয়েছে। ওনার মানসিকতা আমি জানি। আমি শুধু একটা কথাই বলবো, বর্তমান সরকারের সবথেকে বড় সুবিধা হলো এটা অন্তত স্বাস্থ্য মন্ত্রণালয় চাপমুক্তভাবে কাজ করতে পারছেন। কোনো রাজনৈতিক চাপ নাই, কোনো বিশেষ গোষ্ঠীর চাপ নাই, যেটা আগে যে কোনো স্বাস্থ্য মন্ত্রণালয় যেগুলো ফেস করে এসছেন। যারা এখানে সম্মানিত হেলথ রিপোর্টার্স আছেন, আপনারা হয়তো কিছুটা অবগত আছেন। বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয় সকল ধরনের চাপমুক্ত হয়ে কাজ করছে, এবং সেখানে প্রফেসর সাইদুর রহমান আছেন,
তিনি এই সেক্টরটার সাথে গত 30 বছর ধরে অ্যাক্টিভলি জড়িত এবং এটা ডেভেলপমেন্টের জন্য কাজ করে যাচ্ছেন। আমি বলবো, শুধু প্রত্যাশা করব, আমাদের একজন ভাই বলেছেন যে সময় কম, আসলেই কম। এই সময়ের ভেতরে অন্তত এই ডকুমেন্টেশনটা যেন ওনারা করে যেতে পারেন। ডকুমেন্টেশনটা করে গেলে হবে কি, পরবর্তীতে এই যে আমি যেটা বললাম, প্রাইসিংয়ের একটা পলিসি, ড্রাগ অ্যাভেলেবিলিটি করার একটা পলিসি, এসেনশিয়াল ড্রাগের একটা পলিসি, হসপিটালে যে আপনার টায়ার সিস্টেম করা, আপনার রেফারেল সিস্টেম এবং প্রাইমারি কেয়ার, এবং একদম আমি কমিউনিটি ক্লিনিকগুলোতে যদি বলি, সেখান থেকে শুরু করে টার্সিয়ারি হসপিটাল পর্যন্ত যে অ্যাক্সেস টু মেডিকেল সাপোর্ট কি হতে পারে, এই যে পলিসি ডকুমেন্টগুলো যদি ওনারা করে যান, এসওপিগুলো যদি করে যান, তাহলে পরবর্তীতে যে সরকারই আসুক না কেন, তার একটা জিনিস, দুটো উপকার হবে। একটা তৈরি পাবে এবং সেটা থেকে তারা বাইরে খুব একটা ইচ্ছা করলেও যেতে পারবে না। তো সুতরাং আমি বলবো যে বর্তমান এই সময়টাতে স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের দেশের মানুষের জন্যে আপনারা এই এসওপিগুলো করে যান, এই পলিসি গাইডলাইনগুলো দিয়ে যান, যাতে পরবর্তীতে যখন রাজনৈতিক অন্য অন্য সরকার আসবেন, তারা যেন একটা ডকুমেন্ট হাতে পান। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাকে বলি, হেলথ সার্ভিস নিয়ে কথা হচ্ছিল, শুধু ডাক্তার নয়, আমাদের দেশে যেটা সব থেকে বড় একটা ডেফিসিয়েন্সি, সীমাবদ্ধতা মনে হয়েছে আমার কাছে, নার্সিং সার্ভিসটা। টেকনিশিয়ানেরও ঝামেলা রয়ে গেছে। টেকনিশিয়ানটা ধরেন আপনি অ্যাড্রেস করতে পারছেন, কিন্তু আমাকে একজন ভোক্তা হিসাবে আমি যখন বিভিন্ন হসপিটালে বা আত্মীয় স্বজন নিয়ে গেছি, নিজেও গিয়েছি, ইভেন আপনি প্রাইভেট সেক্টরের সবথেকে দামি হাসপাতালগুলোর কথাও যদি বলেন, সেখানে নার্সিং সার্ভিসটা আমাদের যথেষ্ট উন্নয়ন করতে হবে। আমি তাদের ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি, তারাও বলছেন যে আমরা ওইভাবে ট্রেন নার্স আমরা পাচ্ছি না। তা আমি যেটা বলবো, সরকারিভাবেও নার্সিং কলেজ অনেকগুলো আছে, প্রাইভেট সেক্টরেও এই নার্সিং সার্ভিসটাকে আমাদের যদি আমরা ইমপ্রুভ করতে পারি, তাহলে দেখবেন যে আমাদের যারা হাসপাতালে চিকিৎসা নিতে যান, আজকে তাদের যে মনোকষ্ট, যে মনো অসুবিধা, এটা অনেকাংশেই লাঘব হয়ে যাবে। আমরা শুধু প্রত্যাশা করব যে দিন শেষে তারা যেন আমাদেরকে এই বিভিন্ন সেক্টরের এই এসওপি এবং ডকুমেন্টেশন পলিসিগুলো তিনি প্রদান করে যেতে পারেন। সেটা করছে নাকি আমরা জানবো, তার আগে আরও প্রশ্ন নিয়ে আসতে চাই। আমি মাহমুদুল হাসান, আমি দৈনিক কালবেলাতে স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদক হিসেবে কাজ করছি। আমরা মফস্বলের জন্য, প্রান্তিকের জন্য প্রাইমারি হেলথ কেয়ারের যে সিস্টেমটা দাঁড় করাতে পেরেছি, কিন্তু আমরা কিন্তু নগরের জন্য সেই রকম গড়ে উঠতে পারেনি আমাদের। কিন্তু আমাদের কিন্তু পুরনো একটা সিস্টেম আছে। আমি স্বাস্থ্য কাঠামোর সাথে সংশ্লিষ্ট অনেকের সঙ্গে কথা বলে জেনেছি যে গভর্নমেন্ট আউটডোর ডিসপেন্সারি যে একটা আছে আমাদের ঢাকা শহরে, সেটা অনেকেই জানেন না। আমি এটা নিয়ে স্টোরি করেছিলাম। ঢাকা শহরে অনেক জায়গায় যে জমিতে ছিল গভর্নমেন্ট আউটডোর ডিসপেন্সারি, সেখানে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় হয়ে গেছে, কিংবা অন্য কোনো ক্লাবকে সেই জায়গা দিয়ে দেওয়া হয়েছে, অথচ এটি আমাদের সবচেয়ে পুরনো একটি রেফারেল সিস্টেমের একটি কাঠামো কিন্তু আমাদের দেশে বা ঢাকা শহরে আছে। কিন্তু এখন যেটা হচ্ছে, সেই সমস্ত জায়গায় এনজিও থেকে এন্টারপ্রাইজ হওয়া বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু আমাদের ওয়ার্ডগুলোতে চলে যাচ্ছে। এই জায়গাটা নিয়ে গভর্নমেন্ট কি ভাবছে কিনা সেই জমিগুলো উদ্ধার করা বা নতুন করে এগুলো বৃদ্ধি করার কোনো চেষ্টা। আরেকটা হচ্ছে ঔষধের ব্যাপারে, আমাদের এখানে একজন ফার্মাসিস্ট কিন্তু বললেন যে একই জেনেরিকের ঔষধ একাধিক ভিন্ন ভিন্ন দামে বেচা বিক্রি হয়। এখন আমাদের বিভিন্ন সময়ে বলা হয়েছিল যে ব্যবস্থাপত্রগুলো চিকিৎসকরা জেনেরিক নামে লিখবেন, পেশেন্ট চুজ করবেন যে সে কোন প্রাইসের মধ্যে কিনবেন। এই নৈরাজ্যটা কি আসলে স্যার কখনো রোধ করা যায় কিনা, এই দুটো বিষয়ে আমাকে একটু জানার আগ্রহ। স্যার, আমি জিনিয়া কবির সূচনা, আমি চ্যানেল 24 সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করছি। আমি স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করি। স্যার, আমার একটা প্রশ্ন, আপনি শুরুতে বলেছিলেন যে বিএমডিসি, এটা স্যার আমার একটা কৌতূহলের জায়গা, যে আমরা যখন রিপোর্টগুলো করি তখন খুব ভাইব্রেন্ট থাকে, তারপরে তদন্তের পর তদন্ত, তদন্তের পর তদন্ত। আপনি নিজেই বললেন যে 180টি মাত্র অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে 50টির মাত্র সমাধান হয়েছে। এই যে সমাধান হয় না, এ কারণে এই যে বাম চোখ ডান চোখ বা রুগীরা চিকিৎসকদের ভয় পাচ্ছে, স্যার এটার কোনো স্থায়ী সমাধান করবেন কিনা, বা স্যার এমন কোনো কিছু ভাবছেন কিনা? আচ্ছা স্যার, আপনার কাছ থেকে জানতে চাই। আচ্ছা, প্রথমে বিএমডিসিটা দিয়ে স্যার শুরু করি। বিএমডিসিতে যেটা ব্যাপার হচ্ছে যে পেশাগত যে গাফিলতি কোনটা, ভুল কোনটা, এটা আলাদা করার কতগুলো সুনির্দিষ্ট কাঠামো আছে বিশ্বব্যাপী আসলে। এবং আমাদের দেশে যেটা আরেকটা হচ্ছে যে আমাদের দেশে রোগীর চাপ এবং কতটুকু ডায়াগনস্টিক সুবিধা ব্যবহার করে তিনি কাজটা করেছেন, এগুলো বিবেচনার জন্য এটা সব দেশেই আসলে এই প্রফেশনাল লাইসেন্সিং অথরিটি যারা, তারাই লাইসেন্স রিভোক করে বা যে কোনো কাজ করে, মানে সাজাটা দেয় সবসময় লাইসেন্সিং অথরিটি।
বাংলাদেশে যেটা হচ্ছে যে দুটো জিনিস আর খেয়াল করেন, 150 বছরে 180টা অভিযোগও তো খুবই কম। আমরা যদি শুধু পত্রিকার অভিযোগগুলো দেখতাম সেটা হয়তো কয়েক হাজার হবে 50 বছরে, কিন্তু তার একটা অল্প অংশ অভিযোগপত্র আকারে জমা পড়ে। তার মানে আমাদের আসলে অভিযোগ করার, একটা পত্র লেখার কষ্ট করা, এই কাজটা আসলে আমরা এখন পর্যন্ত করতে চাচ্ছি না। এক, দ্বিতীয়ত আবার রেসপন্সে যদি যাই, যে হ্যাঁ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আসলে এই রেসপন্ড কীভাবে করছে, এটা যে দীর্ঘসূত্রিতা বললেন, একজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যদি একটি আবেদন করেন এবং সেটা যদি উনি 3 বছর 4 বছর 5 বছর পেরিয়ে যাওয়ার পরেও কোনো সমাধান না দেখেন, সুরাহা হতে না দেখেন, উনি আগ্রহ হারিয়ে ফেলেন। আগ্রহটা শুধু উনিই হারান না, ওনার সাথে ওনার চারপাশের মানুষজন, এমনকি এটা যদি পত্রিকার খবর হয় সারা দেশের মানুষ আসলে আগ্রহ হারিয়ে ফেলে। এই দুটো কাজ একই সঙ্গে ঘটেছে। আসলে মানুষ পর্যায়ক্রমে অভিযোগ করার আগ্রহ হারিয়েছে, আর এই স্লো রেসপন্সের কারণে সাজা না পাওয়ার কারণে মানুষের ক্ষোভ বেড়েছে। আজকে এই সঙ্গে আমি যুক্ত করতে চাই, এই যে হাসপাতাল বা স্বাস্থ্য সেবাদানকারীদের উপর যে হামলা হয়, আমরা যেটাকে বলছি যে আসলে কর্মস্থলের নিরাপত্তাহীনতা, এটা আসলে এই দীর্ঘদিন যাবৎ বিচারহীনতার একটা ফল। মানুষ বিচার পায় না বিধায় তারা সংগুপ্ত থাকে, আর সংগুপ্ত থাকে বিধায় সে যখন কোনো দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনাকে সে একেবারেই নিজের হাতে তখন আইন তুলে নিয়ে যিনি সেবা দান করেছেন, এটা তো খুবই স্পষ্ট। একজন চিকিৎসক নিশ্চয়ই কাউকে আসলে হত্যা করার উদ্দেশ্যে কোনো কিছু করেন না, ওনাকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে কিছু করেন না। কিন্তু খেয়াল করবেন, যখনই কোনো মৃত্যু বা কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটছে, একটা বড় অংশের মানুষকে আসলে দেখা যাচ্ছে আক্রমণাত্মক হয়ে উঠতে। এটার কারণ কিন্তু পেছনকার ওইটা, যে ওনার মগজের ভেতরে পেছনে ঘুটে আছে যে আসলে এইগুলো কোথাও অভিযোগ করে কোনো লাভ নেই। অতএব এই দুটো ঘটনা একসাথে সম্পর্কিত, এগুলো সমাধান হওয়া খুবই জরুরি। এছাড়া আরেকটা প্রশ্ন করেছিলেন স্যার, কাঠামোগত আউটডোরে, এটা তো আমি একটু ভাষা বলেছি আগের বারে বলার সময়, যে আমি বলেছি যে গ্রাম এবং শহর, একটা জিনিস খেয়াল করা দরকার, প্রায় 8 কোটি লোক থাকে এখন শহরে, মানে আমাদের বাংলাদেশে। এই যে আরবানাইজেশন, এটা আমাদের স্বাস্থ্যর যে মূল কাঠামোটা ছিল গ্রাম ভিত্তিক, কিন্তু যখন আরবানাইজেশন হয়েছে, আপনি যদি বলছেন আমি শহরে যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন 22টা ক্লিনিক ছিল। আপনি দেখবেন এই 22টা আর রুরাল ডিসপেন্সারি ছিল, আরবান ডিসপেন্সারি, এবং সেখানে মিক্সচার দেওয়া হতো। সেই ডিসপেন্সারিগুলো আপনারা এখন তো বিল্ডিং টিল্ডিং সব ভেঙে গেছে। এটা দায়িত্ব দেওয়া হলো হঠাৎ করে লোকাল গভর্নমেন্টকে, এবং এই যখন নাকি স্থানীয় সরকারের দেওয়া হলো, স্থানীয় সরকারের এই সক্ষমতা, আমি অবশ্যই এটা একটা বিশেষ মন্ত্রণালয়, কিন্তু এটা খেয়াল করা দরকার যে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আসলে তার অগ্রাধিকারের তালিকায় স্বাস্থ্য কোথায় অবস্থান করে। আমাদের দেশে কি আসলে কখনোই ভোট চাওয়ার সময় মানুষ কি জিজ্ঞেস করে ভোটার হিসেবে প্রার্থীকে যে আপনি আমাকে চিকিৎসা সেবা কীভাবে দিবেন? এই সংস্কৃতিটা যদি গড়ে না ওঠে, তাহলে তো কোনো এই ধরনের স্থানীয় সরকারকে স্বাস্থ্যের জিনিস দিলে এটা অগ্রাধিকার পাবে না। অতএব আমাদের এই ব্যাপারটা আমরা বুঝতে ভুল করেছি, আমরা এটা কপি পেস্ট করে ফেলেছি। আমরা মনে করেছি যে স্থানীয় সরকারের হাতে স্বাস্থ্যের দায়িত্ব দিলে তাদের জবাবদিহিতা এবং দায়িত্বের কারণে সে মানুষকে ডাইরেক্টলি জবাব দিতে হবে, অতএব তার হাতে দিলে পরে সে সেবা দিতে বাধ্য থাকবে। কিন্তু এই দেশটিতে ভোট চাওয়া বা নির্বাচন প্রক্রিয়ায় স্বাস্থ্য যে একটা অনুচ্চারিত শব্দ, এই কথাটাই আমরা বিবেচনা করিনি। এর ফলে যেটা হয়েছে, আপনি বলেছেন, আমিও দেখেছি অনেকগুলো, যে স্বাস্থ্য অবকাঠামোগুলো অধিক মুনাফার আশায় কমিউনিটি সেন্টার বা মার্কেটে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ তার মানে কি, অগ্রাধিকার হচ্ছে মুনাফা করা, কারণ স্থানীয় সরকারের দায়িত্বে যারা থাকেন তাদের অগ্রাধিকার আসলে দোকান, অগ্রাধিকার কমিউনিটি সেন্টার, জনপ্রিয়তা, যেটার সঙ্গে স্বাস্থ্যের সঙ্গে এই পারসেপশনটা মিলে নাই। অতএব আমাদের ভাবা দরকার যে আসলে নগরের স্বাস্থ্য অথবা পৌরসভা, মানে আমরা যেই অর্থে বলি কি, পৌরসভাগুলোর যেই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, এই নির্বাচন প্রক্রিয়ায় যতক্ষণ স্বাস্থ্য অগ্রাধিকার না পাবে ততক্ষণ কি আসলে তাদের হাতেই দায়িত্ব দেওয়াটা যুক্তিসঙ্গত হচ্ছে কিনা। আমরা অনুরোধ করেছি, আমরা ইতোমধ্যেই চেষ্টা করেছি, কিন্তু ইতোমধ্যেই আমরা সেই মন্ত্রণালয়ের সঙ্গে বসেছি, আমরা এটাকে বোঝানোর চেষ্টা করেছি যে এটা আসলে সমন্বিতভাবে, কারণ যেহেতু স্বাস্থ্য সেবার দক্ষতাটা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের, এটা যদি তাদের দায়িত্ব থাকে, কিন্তু এই দায়িত্ব পালনের ক্ষেত্রে এই যে টেকনিক্যাল যে নো-হাউ এই মিনিস্ট্রির, সেটা যদি ব্যবহার করা হয় সেটা ভালো হবে, এইভাবে আমরা বলার চেষ্টা করি। আমরা আর সর্বোচ্চ 2টো প্রশ্ন নিব, ওখান থেকে একজন, উনি করেননি। আমি আরিফ শাওন, আমি আছি খবরের কাগজে। বিভিন্ন সময় আমরা যেটা দেখে থাকি যে যন্ত্রপাতি কেনাকাটায় বড় রকমের অনিয়ম, এবং এটা নিয়ে আমরা বিভিন্ন সময় নিউজ করে থাকি, এবং এই অনিয়মগুলোর সঙ্গে যারা সম্পৃক্ত আমরা খুব কমই দেখেছি যে তাদের তেমন একটা বিচারের যে আওতায় আনা, সেরকম কোনো নজির আমরা খুব একটা কম দেখি। সেক্ষেত্রে এই যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়মের বিষয়টা রোধে সরকার কী ধরনের পদক্ষেপ নেবে?
আর একটা বিষয় যে রোগীদের যে বিদেশমুখিতা কমানোর যে বিষয়টা এর আগেও কথা হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের দেশের ডাক্তার এবং রোগীর মধ্যে যে কমিউনিকেশন স্কিল যেটা আছে, আমার মনে হয় এই জায়গাটা গ্যাপ। কারণ আমি নিজেও বিদেশের চিকিৎসা করে আসছি। আমার সামান্য একটা সমস্যার জন্য এখানে অপারেশন করতে বলছে, আমি দেশের বাইরে যখন গেছি বলছে যে এই ধরনের ইয়ার জন্য কখনোই অপারেশনের প্রয়োজন পড়ে না। অনেকবার ডাক্তার দেখেছি, যে কজন ডাক্তার দেখেছি সবাই আমাকে অপারেশনের কথা বলছে, অথচ বাইরে আমি একাধিকবার ডাক্তার দেখেছি, তারা কিন্তু অপারেশনের কোনো ইয়া নেই। এবং কমিউনিকেশনের যে স্কিলটা, এর জন্য স্কিলটা বিল্ড আপের বিষয়ে কোনো উদ্যোগ সরকার নিবে কিনা। আচ্ছা স্যার, আরেকটা ছোট প্রশ্ন নিয়ে নিব, এটা একদম সংক্ষেপে, আমরা আলোচনার প্রায় আমি শেষে চলে এসেছি। একটা বিষয় বাদ পড়ছে মনে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কথা হওয়া দরকার মেডিকেল এডুকেশন নিয়ে আর কি। আমাদের চিকিৎসা শিক্ষায় এই জায়গাটাতে আমার মনে হয় যে আমরা যে চিকিৎসা অবহেলা বলি কিংবা আজকের চিকিৎসা আস্থাহীনতা বলি, এই জায়গাটাতে কিন্তু আমাদের এই মেডিকেল এডুকেশন কিন্তু এই জায়গাটা সবচেয়ে বড় একটা ভূমিকা রাখে। কিন্তু আমরা দেখেছি যে বিগত সময়গুলোতে প্রতি জেলায় জেলায় এখন মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু চিকিৎসক থেকে শুরু করে যে ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার সেই ধরনের কোনো ব্যবস্থা সেখানে রাখা হয়নি, যার ফলে এখন বাংলাদেশের MBBS এর ডিগ্রি আছে সেটাই এখন ঝুঁকিতে আছে, এটা অনুমোদন বা থাকবে কিনা এই জায়গাটাতে আর কি। এইটা নিয়ে আসলে অন্তর্বর্তী সরকার এখন ভাবছে কিনা মেডিকেল এডুকেশন। আচ্ছা, মেডিকেল এডুকেশন আরেকটা প্রশ্ন নেব ওখান থেকে স্যার নিয়ে, তারপর আমি র্যাপ আপ করে ফেলি স্যার, শেষ একটা প্রশ্ন নিয়ে। জি সংক্ষেপে একদম। আমি জয়া, সাধারণ ভোক্তা হিসাবে স্যারের কাছে আমার একটাই প্রশ্ন। আমরা যখন বিভিন্ন সরকারি হসপিটালগুলোতে যাই, দেখি যে স্ট্রং কোনো এভিডেন্স বা স্ট্রং কোনো রেফারেন্স ছাড়া আমরা সময় মতন একটা ভালো চিকিৎসা পাই না। এর সমাধানটা কি আমরা এই সরকারের কাছ থেকে আশা করতে পারি কিনা বা পাবো কিনা? শেষটা দিয়ে বলি আমি, যেটা আমি একটু আগে ওনার প্রশ্নের উত্তরে বলেছিলাম, যে রব্বির প্রশ্নে, যে সমতা মানে সরকারি স্বাস্থ্য সুবিধায় সেবা প্রাপ্তির ক্ষেত্রে সমতা আনয়ন করার চেষ্টা করা হবে। সবচেয়ে ভালো বন্দোবস্ত হচ্ছে যেটা নৈর্ব্যক্তিক, যেটা অটোমেশন, সবচেয়ে সিম্পল রাস্তা। আমরা আশা করি যে হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম অটোমেশন, অ্যাডমিশন সিস্টেম অটোমেশন করা হচ্ছে একমাত্র সমাধান, যেখানে আর আপনার যে কথাটা বললেন এই পার্থক্যটা তখন আর করার উপায় থাকবে না। আমরা আশা করি এই সিম্পল একটা সিস্টেম মানুষের অ্যাক্সেসকে, মানে যে ডিসক্রিমিনেশন আছে এটা সলভ হয়ে যাবে। ডাক্তারের সাথে রোগীর কমিউনিকেশন, ও কমিউনিকেশন হচ্ছে মোর ইম্পর্টেন্ট। কমিউনিকেশন একসাথে বলি আমি, এডুকেশন, এটা ডাক্তার না, আমাদের ওভারঅল কমিউনিকেশন স্কিল খুব কম বাঙালিদের, এটা বোঝা দরকার। সেকেন্ডলি, ডাক্তারই না, শুধু হেলথ সায়েন্সে যারা কাজ করবে, সেটা ডাক্তার, ডেন্টাল সার্জন, নার্স, প্যারামেডিক্স, এই যে পুরো গ্রুপটা, এটা একটা কোহোর্ট, আসলে এরা একটা টিম। এই টিমকে আসলে ইন্টারমিডিয়েট লেভেল থেকেই একটা টিমের মতো হওয়া দরকার। কারণ কি, এনারা একটা ভিন্ন এমন একটা পেশা, যে কথাটা আপনার বারবার বলছেন, যে এনারা সেবা দানের সঙ্গে জড়িত থাকবেন। 100 জন মানুষের মধ্যে এই মেন্টাল মেকআপের লোক ধরলাম 20 জন আছে, তাদের মতো থেকে 7 জন কোয়ালিফাই করবেন এই কোহোর্টের জন্য। এখান থেকে কম্পিট করে যিনি সবচেয়ে ভালো, তিনি হয় ডাক্তার হবেন বা ডেন্টাল সার্জন হবেন বা নার্সিং হবেন। এবং এই মানুষগুলো আসলে একটা টিম। টিমে শুধু স্ট্রাইকার থাকলেও টিম জিতে না, শুধু গোলকিপার থাকলেও চলে না। কিন্তু আমরা এই টিম, এই যে চিন্তাটা, যে ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট, প্যারামেডিক, সুইপার, ক্লিনার, দারোয়ান, এই পুরো টিম, লিফটম্যান, এই প্রতিটা মানুষের, যে কোনো একটি মানুষের ব্যর্থতাই পুরো হাসপাতালের ইমেজকে ড্যামেজ করে। এটা একটা লিফটম্যান হোক, একটা গার্ডেনার হোক, এই টিমটা আসলে আমরা বিল্ড করতে পারিনি। এর ফলে প্রতিষ্ঠান হিসেবে এডুকেশনটা শুধুমাত্র ডাক্তারিকে পড়ালে হবে না, ডাক্তারি এডুকেশন উন্নতি করা লাগবে, এটা সব সত্য। কিন্তু একই সঙ্গে পুরো হেলথ অ্যান্ড অ্যালাইড ডিসিপ্লিন সবগুলোর একটা কালেকটিভ চেঞ্জ হতে হবে টুয়ার্ডস, যেটা বলতেছি, যে সে দারোয়ান যিনি হাসপাতালে কাজ করবে, উনি তো আসলে শপিং মলে দারোয়ান না, উনি তো আসলে একটা রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট হাউসে দারোয়ান না। একইভাবে এই জায়গাটাকে পুরো এখান থেকে শুরু করে লিফটম্যান, এই লিফটম্যান তো একটা হাসপাতালের লিফটম্যান। এই পার্থক্যটা আমরা বলছি এখান থেকে একেবারে আইসিইউর যে ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট, লাস্ট মোমেন্টে সাধারণভাবে যেখানে সবচেয়ে বেশি সংখ্যক এক্সিট হয় পৃথিবী থেকে, এই দরজা থেকে পৃথিবীর এক্সিট পর্যন্ত পুরো বন্দোবস্তে যে মানুষগুলো যুক্ত থাকেন, তাদের পড়ালেখার ব্যাপারটা আমরা আলাদাভাবে অ্যাড্রেস করতে চাই। আমি শেষ করতে যাচ্ছিলাম জনাব নাসির শারীর, আপনি যদি এর সাথে কোনো অ্যাড করতে চান। না, আসলে মেডিকেল শিক্ষা বলুন, হেলথ সায়েন্সের এন্টায়ার এডুকেশন সিস্টেমটাকে এটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। যেমন মেডিকেল কলেজ আমাদের দরকার, প্রত্যন্ত অঞ্চলে আমরা করছি, তেমনি সেটার একটা পার্টিকুলার স্ট্যান্ডার্ড অফ এডুকেশন অ্যান্ড টিচিং আমাদের ইনশিওর করতে হবে। আমি ব্যক্তিগতভাবে ফার্মেসি
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি শিক্ষার অ্যাক্রেডিটেশন কমিটির সাথে আমি যুক্ত, ওটার এখন সভাপতির দায়িত্ব পালন করছি। আমার অভিজ্ঞতাটা হলো বাংলাদেশের 43টা ইউনিভার্সিটিতে এখন ফার্মেসি গ্র্যাজুয়েশন ডিগ্রি দেওয়া হচ্ছে। আমরা কিছুদিন আগে 13টা বিশ্ববিদ্যালয়কে ফার্মেসি কারিকুলামটা বন্ধ রেখেছিলাম, বিকজ একটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখি মাত্র 2 জন শিক্ষক আছেন এন্টায়ার ডিপার্টমেন্টে। 13 জনের ভিতরে 11 জন বিদেশে শিক্ষা নিতে গেছেন, 2 জন। তো এরকম অনেক দন্যতা আছে। যেটা প্রফেসর সাইদুর রহমান বললেন যে আমাদের ইম্পর্টেন্ট হলো পুরো জিনিসটাকে স্ট্যান্ডার্ডাইজ করা, শিক্ষাকে শিক্ষার মানসম্পন্ন দেয়া। আর কমিউনিকেশনে উনি যেটা বললেন, এটা আমাদের সামগ্রিকভাবে শুধু স্বাস্থ্যক্ষেত্রে নয়, আমাদের সমগ্র দেশে আমাদের এই কমিউনিকেশন স্কিলটা বাড়াতে হবে। আজকের পৃথিবীতে আপনি যত বড় বিশেষজ্ঞই হন না কেন, আপনি যদি প্রপারলি কমিউনিকেট করতে না পারেন, তাহলে আপনার বিশেষায়িত সেবাটা আপনি সেবা গ্রহীতাকে ঠিক মতন আপনি হয়তো নাও দিতে পারতে পারেন। আজকে এই টার্মিনোলজিগুলো কিন্তু আমাদের আলোচনায় উঠে আসছে, এটা একটা ইতিবাচক দিক। আগে কিন্তু আমরা এই ধরনের শব্দ নিয়ে আলোচনা করি নাই, এখন আলোচনাটা হচ্ছে। তো যেহেতু আলোচনায় এসছে, আমি আশাবাদী যে হয়তো এটা থেকে আরও ভালো কিছু পরিণতির দিকে আমরা যেতে পারবো। আমরাও সেই প্রত্যাশা রাখি। জনাব নাসির শাহরিয়ার জাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং প্রফেসর ডক্টর সাইদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ যারা আজকে দর্শকের সারিতে রয়েছেন। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের ZSRM মিট দ্য পিপল অনুষ্ঠানটি। আগামী সপ্তাহে দেখা হবে নতুন আরেকটি পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, কিংবা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে স্ক্রিনে দেখানো যে মেইল অ্যাড্রেসটি রয়েছে সেখানে মেইল করতে পারেন। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছে, এবং সেই সাথে ধন্যবাদ জানাতে যাচ্ছি হেলথ রিপোর্টার্স ফোরামকেও। ততক্ষণ পর্যন্ত, আগামী পর্ব পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।